আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শিরিন শারমিনকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। সেখানে ডিবির হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরিন শারমিন। এরপর 2024 সালের 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন তিনি। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন তিনি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। শিরিন শারমিন চৌধুরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের খবর জানতে সরাসরি যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শিরিন শারমিন চৌধুরীর বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? পুলিশ কি বলছে? সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন ধানমন্ডির যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেটি তার একটি আত্মীয়র বাসা ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আপনি খবরে যেটি বললেন, রংপুরে রয়েছে এবং ঢাকায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে। এখন গোয়েন্দা কর্মকর্তারা এই যে মামলাগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করছেন এবং আরও কী কী মামলা রয়েছে তার বিরুদ্ধে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং ঢাকার যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হবে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাকে রিমান্ডে চাওয়া হবে এবং আরও অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাদের। যদিও বলে রাখি যে আওয়ামী লীগ সরকার পতনের পরেই কিন্তু তিনি আত্মগোপনে চলে যান এবং পুলিশ কিন্তু তাকে খুঁজছিল এবং একাধিক জায়গায় তিনি স্থান আসলে বদল করেছিলেন এবং সবশেষ তিনি ধানমন্ডিতে লুকিয়েছিলেন এবং জনমনে কিন্তু প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন সেই সরকারটি পরিচালিত হচ্ছিল এবং পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের সময় যখন আসছিল তখনও কিন্তু সেই নির্বাচন বানচালের একটি অপচেষ্টা করা হয়। সেখানে যে কয়েকজন আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জানা যাচ্ছে যে তার মধ্যে শিরিন শারমিন চৌধুরী তিনিও ছিলেন, কিভাবে পরিস্থিতি ঘোলাটে করা যায়। একই সঙ্গে আওয়ামী লীগ সরকার আমলে যেসব কালো আইন আসলে করা হয়েছিল, পাশ করা হয়েছিল, সেখানেও কিন্তু তার একটি ভূমিকা ছিল এবং একটি অগণতান্ত্রিক সরকার অর্থাৎ যে গণতন্ত্রকে আসলে যদি বলা হয় যে কিভাবে আসলে গণতন্ত্রকে হত্যা করে আসলে কিভাবে একটি সরকারকে দীর্ঘমেয়াদে করা যায়, সে চক্রান্তের ক্ষেত্রেও কিন্তু তার একটি ভূমিকা ছিল, সেই জনমনে সেই প্রশ্নটি রয়েছে। তো গোয়েন্দা কর্মকর্তাগুলো সেগুলো তাকে প্রশ্ন করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত যেটি জানা গেছে যে তিনি কিছুটা বিষণ্ণতায় রয়েছেন, তাকে সেভাবেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার শারীরিক অবস্থাও দেখা হয়েছে, তিনি সুস্থ আছেন। মূলত এখন যেটি রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মামলাগুলো রয়েছে সেখান থেকে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। রিমান্ডে আসার পর হয়তোবা আরও যেসব প্রশ্নগুলো রয়েছে যে তিনি কোথায় ছিলেন এবং পট পরিবর্তনের পরেই তিনি কিন্তু আত্মগোপনে চলে গিয়ে কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কেন তিনি সে সময় সেই সরকারকে সহযোগিতা করেননি এবং বিদেশে যাওয়ার যে তার যে একটি পরিকল্পনা ছিল কিনা এবং কার কার সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এবং কী এবং ভবিষ্যতে বা আওয়ামী লীগের যে পরিকল্পনাগুলো কি কি আছে সবগুলো আসলে তার কাছ থেকে জানা যাবে। তো গোয়েন্দা কর্মকর্তারা আসলে সেই প্রশ্নগুলোই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছেন। ডিবি কার্যালয় থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার। বিএনপি সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ইতিবাচক মানসিকতা থাকলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। হাসান মাহমুদের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের সাথে সব তিক্ততাকে পেছনে ফেলে নতুন সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে, যা ব্যক্তিকেন্দ্রিক নয়, হবে দুদেশের জনস্বার্থে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে এমন মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী।
হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এইটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া। যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। আলোচনা হয় পাইপলাইনের ডিজেল আমদানি নিয়েও। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি ডিসকাস দ্যাট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম উচ্চ পর্যায়ের সফরে 7 এপ্রিল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি সফরে আলোচনা হতে পারে বেশ কিছু বিষয়। এটা শুভেচ্ছা সফর, রাষ্ট্রমন্ত্রীর সাথে আছে, বৈঠক আছে, বাট মেইনলি মানে ইট উইল বি সর্ট অফ ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্মড, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। লেট আস ওপেন দ্য চ্যানেল অফ ডায়ালগ। এদিন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আইএলওর গভর্নিং বডির সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে আইএলওর গভর্নিং বডি। জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোর সামনে জ্বালানি তেলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে আজও অপেক্ষা করছেন গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষার ক্লান্তি ও বিষণ্ণতার ছাপ চালকদের চোখে মুখে। কেউ মধ্যরাত, কেউ বা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। অনেক পাম্পে তেল নেই, কখন আসবে তাও জানা নেই কর্তৃপক্ষের। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় অল্প সময় শেষ হয়ে যাচ্ছে, আর পর্যাপ্ত তেল পাওয়া পাম্পগুলোর সংখ্যাও হাতে গোনা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।